সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, ঢাকা এবং চট্টগ্রামে কয়েক পশলা বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে বৃষ্টিহীন। চলমান তাপপ্রবাহে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি। শুধু এবছরই নয়, প্রতিবেশী দেশ ভারতের নদী থেকে পানি প্রত্যাহার করে নেওয়া এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে গত বেশ কয়েক বছর ধরেই এসব এলাকায় তাপমাত্রা বাড়ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ কাজও চরমভাবে ব্যাহত হচ্ছে। কোনো কোনো কৃষিবিদদের মতে চলমান খরায় এবার ফসলের উৎপাদন কম হতে পারে 20 ভাগেরও বেশি। বর্তমান পরিস্থিতি মোকাবেলা এবং আগামীর কৃষিতে করণীয় কী, বিশেষজ্ঞরাই বা কী পরামর্শ দিচ্ছেন, এসব নিয়েই আমাদের এ সপ্তাহের কৃষি প্রযুক্তি। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম, বিশেষ করে হাওর অঞ্চলের জেলাগুলোতে। সারা দেশের মানুষ বৃষ্টির তীব্র প্রত্যাশায় থাকলেও হাওরের কৃষকরা অবশ্য চাচ্ছেন ঝড় বৃষ্টি এবং উজানের ঢল আসার আগেই ধান ঘরে তুলতে। সাধারণত 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা দেশের প্রধান খাদ্যশস্য ধানের জন্য সহনীয়। এর বেশি হলেই ক্ষতির কারণ, বিশেষ করে যেসব ধান এখনো পাকেনি। আজকে পানি দিয়েছে 700 টাকা খরচ করি, দেখা 2 দিন পরে আবার ফাইটে শুকাই যাইতেছে। পানির লেয়ার নিচে নামে গেছে, আমরা মেশিনে পানি পাচ্ছি না, তেল খাচ্ছে বেশি। পানি দিয়েও লাভ হচ্ছে না, আমাদের বোরিংয়ে তো পানি উঠছে না, মোটরে যা দিচ্ছে তা মনে করেন যাওয়ার সাথে সাথে খেয়ে ফেলছে। 35 উপরে গেলে প্রোডাকশনের ঘাটতি হবে, কিন্তু এখানে আমাদের কোন স্টেজ আছে সেটার সাথে বিবেচনায় নিয়ে কিন্তু এখানে আমাদের কিছু করণীয় আছে। করণীয়টা কি? অলরেডি আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা কৃষক ভাইদের জন্য পরামর্শ দিয়ে দিয়েছি ডিএ সহায়তায়। সেটা হচ্ছে কি, ফ্লাওয়ারিং থেকে গ্রেন ফিলিং, আপনার শক্ত দানা গঠন অবস্থা পর্যন্ত যেখানে ধানের স্টেজ বিরাজমান সেখানে যেন অবশ্যই আপনার মানে ধান খেতে পানি প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি পানি ধরে রাখা হয়, নন স্টপ যেন ধরে রাখে, পানি শুকাতে দেওয়া যাবে না। তাহলে হবে কি, আপনার যে টেম্পারেচারের যে ইফেক্টটা সেটা কিন্তু কিছুটা হলেও মিনিমাইজ হবে, যেটা আমার ধানের যে ক্ষতিটা সে ক্ষতি থেকে আমরা মানে বাঁচাতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আরেকটা মেসেজ আমরা কৃষক ভাইদেরকে দিয়েছি, আপনাদের ধান যদি 80% পর্যন্ত ম্যাচুরিটি হয়ে যায় তাহলে আপনারা আর অপেক্ষা করবেন না, আপনারা দ্রুততম সময়ের মধ্যে কেটে নিয়ে, যেহেতু যেই এনভায়রনমেন্টটা বিরাজ করতেছে এটা কিন্তু ধান শুকানো এবং সংরক্ষণের জন্য সুন্দর এবং ট্রান্সপোর্টেশনের জন্য কিন্তু সুন্দর আবার একটা পরিবেশ। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পুড়ে যাচ্ছে মাঠের অন্যান্য ফসলও, বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা রাজশাহী, কুষ্টিয়া, যশোর ও চুয়াডাঙ্গায়। এক্ষেত্রে বেশি ক্ষতি তিল, ভুট্টা এবং সবজি ক্ষেতের। এই খরার কারণে আমি 4-5 বার সেচ দেওয়ার পরেও আমার জমিতে এই দেখেন পুড়ে সব সাপ। 16-17 হাজার টাকা করে বিঘেতে খরচ হয়েছে। তো আর যদি 5-6 দিন যদি এরকম খরা পড়ে, এরকম রৌদ্র পড়ে, তাহলে জমিতে কিছুই হবে না। অত্যন্ত রৌদ্রের কারণে বাদামের চাষটা ভালো হচ্ছে না, আর অগভীর নলকূপ দিয়ে যে পরিমাণ সেচ দিচ্ছে তাতে শেষ কাজটা অনেক ব্যয়বহুল হচ্ছে এবং পানি থাকছে না। এই অতিরিক্ত তাপমাত্রার ফলে আমাদের সবজি ক্ষেতের মানে ফলন কমে যাচ্ছে, তাপমাত্রায় জালি লাল হয়ে যাচ্ছে, পোকার চাপ বেড়ে যাচ্ছে। এসব সমস্যার কারণে আমাদের সবজি ক্ষেতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। পানির অভাবে আম এবং লিচুর ক্ষতিও কম নয়। এবার এমনিতেই গাছে ফল কম এসেছে। তীব্র খরায় একদিকে যেমন ফল বড় হচ্ছে না, আবার ঝরে পড়ার হারও বেশি। রোদের কারণে মরি যাচ্ছে, যত বেশি দিচ্ছি কোনো বিষয় কুলিচ্ছে না, যা 2-4 ছিল সেগুলোও পড়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, গতবার আমি 70-80 টাকা লিচু বিক্রি করছি, এবার তো হয় 70-80 টাকা লিচুও নাই, এমনকি লিচু খাওয়ার লিচুও নাই। এবছর শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল 5.8 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মে এসে তা প্রায় 44 ডিগ্রি। শীত ও গ্রীষ্মের মধ্যে তাপমাত্রার এই বড় ব্যবধান থেকে বিশেষজ্ঞরা মনে করছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবই এটি, যার শুরু হয়েছে আরও অনেক আগে থেকেই। এখন সেটা অনুভূত হতে শুরু করেছে বেশ জোরে সোরে। তীব্র এই তাপদাহের প্রভাব
এখানে থেমে থাকবে না, বরং ক্রমবর্ধমান এই তাপপ্রবাহ বড় পরিবর্তন আনতে পারে দেশের ফসল উৎপাদনে। আমাদের তো ফসল থাকার কথা 8 মাস, তাতে 12 মাস ফসল থাকাতে আমাদের এই যে ড্রাউটটার জন্য কমপক্ষে 15 থেকে 20% ইল্ড রিডাকশন হবে, উৎপাদন কমবে, যেটা দেখা যাবে না। এই জন্য বললাম নীরব দুর্যোগ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 50+, 50 ভাগের বেশি ফসল নষ্ট হয়ে যায়, বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে হবে। আরেকটা হবে দক্ষিণাঞ্চলের, যেখানে যেমন এইবারই দেখছেন টেম্পারেচার একবার হাইস্ট ছিল পটুয়াখালীতে, যেখানে কম থাকার কথা, সেইখানে হাইস্ট টেম্পারেচার হয়ে গেছে। এবং ওইখানে যদি লবণের চাপ থাকে, লবণ, তাহলে সেটা ড্রাউটের এফেক্টটা অনেক বেশি। এই জন্য লোকাল ইরিগেশনটা খুব দরকার, লোকাল ইরিগেশনটা দরকার, যাতে আমরা ওতে খরচও কম হয়, এমনকি বাড়ির মহিলারাও পানি দিতে পারে শাকসবজিতে, সেইটা চালু রাখতে হবে। এই সব জায়গায় এই মেশিন দিয়া পানি দেওয়া ইরিগেশন করার মতো পানির সোর্স আমাদের কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণই হচ্ছে যে বৈশ্বিক উষ্ণতা, অর্থাৎ আগামী দিনগুলোতে, আগামী 30 বছর পর, 50 বছর, 25 বছর, 50 বছর, 100 বছরের যে বৈজ্ঞানিক যে মডেল, এই মডেলগুলো আমরা রান করি, আমাদের আবহাওয়া অধিদপ্তরে করি। আমরা আমাদের 50 বছর বা 100 বছরের যে প্রজেকশন বলি আমরা, প্রজেকশন সিনারিও, সেখানে তাপমাত্রা অনেক বাড়বে গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে, অন্তত কমপক্ষে 2 থেকে 2.5 ডিগ্রি নর্মালের চেয়ে বেড়ে যাবে। সবচেয়ে বিপদাপন্ন হচ্ছে এই কৃষি, আমাদের কৃষি ব্যবস্থা। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে কৃষিতে, কারণ তার অ্যাডাপটিভ ক্যাপাসিটি অনেক কম আছে। তো এইটা করতে গেলে যেটা করতে হবে আমাদের, এই যে আমরা যে প্রজেকশন সিনারিও ডেভেলপ করলাম, 50 বছর পরে কী হবে, 25 বছর পরে কী হবে, কতটুকু বাড়বে, এইটাকে মাথায় রেখে আমাদের যে কৃষি বিজ্ঞানীরা আছেন, ওনারা ওই ধরনের সহনশীল জাত উদ্ভাবন করবেন, এবং এটার একমাত্র ব্যবস্থা হচ্ছে এইটাই। এখন তাই শুধু খাপ খাইয়ে নেওয়ার সময় নয়, বরং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে রুখে দিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে। বর্তমান সরকার যেটা বলতেছে স্মার্ট ফার্মিং, আমি উপরে যে করণীয় বললাম, এই সবটির সমন্বয়ে যে ফার্মটা হবে, এইটা কি সরকার বলতেছে স্মার্ট ফার্মিং। এই স্মার্ট ফার্মিংটা হবে প্রত্যেক জেলায় ড্যাশবোর্ডের মতো আবহাওয়া তথ্য থাকবে, সে ব্যবস্থা করবে। এবং ইতিমধ্যে যা হয়ে গেছে যে স্ট্রাকচারাল এগ্রিকালচার, এই যে একটা মিনি শুধু একটা ফ্রেম করে ঘরের মতো, মানে গ্রিন হাউসের মতো উপরে পর্দা টর্দা দিয়ে যে কৃষিটা হয়, এখন অনেক জায়গায় হয়ে গেছে, দ্যাট ইজ সেফ। এইটা ফাইনালি সারা ওয়ার্ল্ডেই আবার স্ট্রাকচারাল এগ্রিকালচারে চলে গেছে। আমাদের আর এই ওপেন এগ্রিকালচার চলবে না। অন্যদিকে পুকুর জলাশয়ের এই চিত্র এখন খুবই স্বাভাবিক দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। তাপপ্রবাহে বড় ক্ষতির মুখে দেশের মৎস্য খাত। পাম্পের মাধ্যমে পানি সরবরাহে বেড়েছে উৎপাদন খরচ। তাপমাত্রা বেড়ে যাওয়ায় স্বল্প গভীর অনেক পুকুরে অক্সিজেন স্বল্পতায় মারা যাচ্ছে মাছ। কাপ জাতীয় মাছ এগুলোর ম্যাক্সিমামই মারা যাচ্ছে, আর পাঙ্গাস গ্রোথের দিক দিয়ে একদম জিরো, মানে গ্রোথ নেই। আর যে পুকুরগুলো নিয়ে আপনার 6 ফিটের উপরে পানি আছে, সেইগুলো নিয়ে হালকা পাতলা কোনো রকম বাড়তেছে এরকম মনে হচ্ছে। কিন্তু আর এই মাছটা আবার খুবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, এটা আপনার মানে যদি কোনো যানবাহনে তোলা যাচ্ছে সাপকে মারা যাচ্ছে, এই জন্য মানে বাজারজাত করাও খুব আমাদের সমস্যার সম্মুখীন হচ্ছে। 3 বিঘা জমি 1.5 বিঘি পুকুরে একবারে শুকিয়ে গেছে, একবারে পানি নাই, একদমই শুকিয়ে গেছে। সেরকম কারেন্টের ব্যবস্থা নাই, শ্যালো দিয়ে পানি দেওয়া খুব ঝামেলা। পানির লেয়ার অনেক নিচে নামানোর জন্য শ্যালো মেশিন যেগুলো আছে এগুলো লেয়ার পাচ্ছে না, সেজে যাচ্ছে না, এই জন্যে মাছ মানে পানি শুকিয়ে যাচ্ছে। পানি অতিরিক্ত গরম হওয়ার জন্য মাছ মারা যাচ্ছে, এই জন্যই যে পুকুরগুলো দেখতেছেন এগুলো এইভাবে শুকিয়ে যাচ্ছে। প্রত্যেকটা পুকুরে পানির সেচের প্রকল্প দরকার, কিন্তু আমাদের সেচ প্রকল্প নাই, বিধায় আমরা বিপজ্জনকের ভিতরে আসি। ব্যাপকভাবে উৎপাদন কমেছে দেশের সবচেয়ে বড় মাছের রেণুপোনার মোকাম যশোরের চাচড়াই। জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির তথ্য মতে প্রতি মৌসুমে
2,50,000 কেজি রেণুপোনা উৎপাদন হলেও অতিরিক্ত গরমে এবার তা সম্ভব হচ্ছে না। আবার যে রেণুপোনা উৎপাদন হচ্ছে তাও ক্রেতা সংকটে। চিংড়ি মাছ গরম সহ্য করতে পারে না, আর পানির পিএইচ বেড়ে যায়, তারপর পানি আপনার প্রচুর হিট হয়ে যায়। এগুলোর কারণে তো মাছের প্রোডাকশন ভালো হয় না। অন্যতম মাছ উৎপাদনের এলাকা ময়মনসিংহ একই পরিস্থিতি। পুকুরে সেচ দিয়ে পানির সরবরাহ ঠিক রাখার চেষ্টা অনেকের। আমাদের গরমে এলাকায় মাছের বিরাট ক্ষতিগ্রস্ত হইতেছে, মাছ মরে যাইতেছে এবং পানি গরম হয়ে যাইতেছে। আমরা বিরাট ক্ষতিগ্রস্ত। চলমান খরার প্রেক্ষাপটে করণীয় কি প্রশ্ন ছিল এই মৎস্য বিশেষজ্ঞের কাছে। মাছ চাষের ক্ষেত্রে যে তাপমাত্রাটা প্রয়োজন এই মুহূর্তে তার চেয়ে বেশি তাপমাত্রা রয়েছে পরিবেশে, এবং সেই তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে পানিতেও। বিশেষ করে দুপুর থেকে বিকাল পর্যন্ত তাপমাত্রাটা 30-এর অনেক উপরে চলে যায়। বাইরে তাপমাত্রা 38-40, পানির তাপমাত্রা 32-33 উপরের অংশে চলে যায়, 35 পর্যন্ত হয়ে যায়, যেটি মাছের জন্য অসহনীয় হয়ে যায়। এবং এই তাপমাত্রাটা ধীরে ধীরে উপরের স্তর থেকে নিচের দিকে যেতে থাকে। যদি গভীরতা কম হয় নিচ পর্যন্ত তাপমাত্রার প্রভাব চলে যায়, আর যখন নিচ পর্যন্ত তাপমাত্রার প্রভাব চলে যাবে পানিতে অক্সিজেন কমে যাবে, অক্সিজেন ডিজলভ অক্সিজেনটা বাতাসে চলে যাবে, অক্সিজেন স্বল্পতায় ভুগবে, মাছ অস্থির হয়ে যাবে, মাছ স্ট্রেস চাপের মুখে পড়বে। এতে অন্য রোগের আক্রমণ হবে, অনেক সময় ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়, এই প্রবলেমগুলি হয়। কাজেই অক্সিজেনের অভাব যেন না হয়, তাপমাত্রা যেন বেড়ে না যায়, সেই বিষয়ে চাষিদের করণীয় যে কাজগুলি, এই কাজগুলি অবশ্যই করতে হবে। যেমন করণীয় কাজের মধ্যে পানিকে ঠান্ডা রাখতে হবে। কি করা দরকার? আমার পানি যোগ করতে হবে। পানি কমে যাচ্ছে, বাষ্পায়িত হয়ে চলে যাচ্ছে, লেভেল কমে যাচ্ছে, লেভেল বাড়াইতে হবে। যদি প্রয়োজন হয় শ্যালো দিয়ে লেভেল পানি দেওয়া। আরেকটি বিষয় যে পানিটাকে যদি স্প্রে করে দেওয়া যায়, অক্সিজেন বাড়ানোর জন্য যে পদ্ধতিগুলি সেইভাবে যদি দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। আরেকটি খুব সহজ নিয়ম রয়েছে বা সহজ উপায় রয়েছে। আমাদের নদী, খাল, বিল বিভিন্ন জায়গায় কচুরিপানা পাওয়া যায়। মাছের পুকুরে যেখানে অধিক ঘনত্বে মাছ আছে সেখানে কচুরিপানা দিয়ে শেল্টার তৈরি করা, পানিটা যেন ঠান্ডা থাকে। এতে অ্যামোনিয়া তৈরি হলে অ্যামোনিয়া অ্যাবজর্ব হয়ে যায় এবং মাছ সেখানে দুপুরবেলায় ওই শেল্টারের জায়গাটায় বাঁশ দিয়ে বেঁধে বেঁধে কচুরিপানা বিভিন্ন জায়গায় জায়গায় শেল্টার তৈরি করে দেওয়া। এভাবে মাছটাকে যেন সহনীয় পর্যায়ে থাকে সেই দিকে লক্ষ্য রাখা। আরেকটি, এই সময় অতিরিক্ত খাবার না দেওয়া। খাবার যেই পরিমাণ দেই অন্য সময়ে ঠিক ওই পরিমাণের চেয়ে কম দেওয়া খাবার, কারণ মাছ স্ট্রেসে রয়েছে, খাওয়ার পরে মেটাবলিজম হবে, তার পরিপাক ক্রিয়া শুরু হবে, সেটা আবার বাইরে আসবে, পানির পলিউশন বা পানির দূষণটা বেড়ে যেতে পারে। এছাড়া খাবারের সঙ্গে ভিটামিন সি দেওয়া, সার প্রয়োগ না করা, সেচ দিয়ে পানির স্তর ঠিক রাখা এবং পুকুরে জাল কম টানার পরামর্শ তার। তীব্র দাবদাহে সারা দেশে ছোট বড় সব খামারি বিপাকে। ব্রয়লার মুরগির জন্য স্বাভাবিক তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সারা দেশে এখন তাপমাত্রা থাকছে 38 থেকে প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে মরে যাচ্ছে মুরগি, কমে যাচ্ছে ডিমের উৎপাদন। 10% উপরে ডিম কমে গেছে, আর মুরগি অনর্গল স্টক করতেছে, প্রতিদিনই 5-10টা করে মারা যায়। ডিম বিক্রি করে খালি খাদ্যের দাম হয়, কিন্তু লেবারের যে কস্টিং আর ফার্ম ভাড়া টাড়া মিলিয়ে দিলে প্রতি মাসে 1 লাখ টাকা লস। মুরগি স্টক করতেছে গরমে, তাপমাত্রা বেশির কারণে তো খাদ্য খাওয়া পারে না। বাঁচানোর চেষ্টা করি, ফেলান দিয়ে অনেক চেষ্টা করি, কিন্তু কামায় না। তো বেশিরভাগ খামারি শেডে মুরগি তুলছেন না ভয়ে, কেউ আবার নির্দিষ্ট পরিমাণ গ্রোথ টার্গেট পূরণের আগেই মুরগি বিক্রি করে দিচ্ছেন। খামারিদের অভিযোগ, প্রাণী সম্পদ অফিস থেকেও তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে সামনের দিনগুলোতে ব্রয়লার মুরগি এবং ডিমের সরবরাহে সংকট হতে পারে, এমন আশঙ্কা খামারিদের। অবশ্য চলমান তাপপ্রবাহ মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই পোল্ট্রি বিশেষজ্ঞের। মুরগির নিজের শরীরের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস এর উপরে গেলেই বিপদ। কিন্তু শুধু তা না, যখন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় তখনই কিন্তু মুরগির স্ট্রেস আরম্ভ হয়, আস্তে আস্তে আরম্ভ হয়, এবং 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা সহ্য করতে পারে। এবং এটা যখন 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় তখনই তার
হিট স্ট্রোক হয় এবং তার কলাপস হয়, সে মারা যায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেই। এখন এটা আমাদের কি করণীয় এই প্রচণ্ড গরমে? আমাদের মানুষের যেরকম বিভিন্ন আমরা সাজেশন দিচ্ছি, ডাক্তাররা বলছেন, এক্ষেত্রে আমাদেরও কিছু প্রেসক্রিপশন এখানে আছে। এখানে জেনারেল ম্যানেজমেন্ট করতে হবে আর নিউট্রিশনাল ম্যানেজমেন্ট করতে হবে। জেনারেল ম্যানেজমেন্টের ভিতরে আসবে যে আমাদের দেশে ম্যাক্সিমাম খামারগুলো ওপেন হাউস, মানে খোলা, সেই কারণে আমরা তার টোটালি পর্দা রাখবো না কোনো ঘরে। ভেন্টিলেশন, ফ্যান এগুলা ভালো থাকবে এবং পারলে আমরা আমাদের খামারের যে চালা আছে, টিনের চালা যদি ওইরকম থাকে, জেনারেল ব্যবস্থাপনার মধ্যে আমরা চাচ্ছি যে তারা খামারিরা যে এই ঘরের বায়ু প্রবাহ যেন ভালো থাকে, বাতাস, সেই জন্য চতুর্দিকে যে সমস্ত পর্দা মুরগির খামার আমরা ইউজ করি সেটা একদম তুলে দিতে হবে। তারপর টিনের চালে ঠান্ডা চটের বস্তা রাখতে হবে, পানি দিতে হবে যেন ঘরটা ঠান্ডা থাকে। তারপরে ফগিং মেশিন যদি থাকে সেটা দ্বারা, অথবা ফগিং মেশিন না থাকলেও আমরা জেনারেল স্প্রে দ্বারা একটু ঠান্ডা পানি সারাউন্ড দ্য হাউস আমরা প্রিমিসিস এগুলো ইউজ করব ঘন ঘন, তাহলে ওইটা পরিবেশকে ঠান্ডা রাখবে। তারপর এই খাদ্য বন্ধ করা, অফ ফিডিং, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা 11টা 12টা থেকে 3টা 4টা পর্যন্ত এদের খাবার বন্ধ রাখতে হবে। ঠান্ডার পানি আমরা কোনো অবস্থাতে এটা 15 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আমরা রাখবো আর কি, পানির তাপমাত্রা। এটা খুব বেশি নিচে নামানো যাবে না। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ঠান্ডায় পাখিদের যে ইলেকট্রোলাইট, যেগুলা বিভিন্ন মিনারেল সমৃদ্ধ উইথ ভিটামিন সি, এককভাবে কোনো ভিটামিন দেওয়া যাবে না, ভিটামিন সি সমৃদ্ধ ইলেকট্রোলাইট দিতে হবে। বাজারে এগুলো ইলেকট্রোলাইট উইথ ভিটামিন সি এটা ভেটেরিনারি প্রোডাক্ট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো তৈরি করে গরমের জন্য চাইলে তারা কিনতে পারবে। এছাড়া শেডে পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচলের ব্যবস্থা রাখা, ধারণ ক্ষমতার চেয়ে কম মুরগি রাখা, শেডের উপর পাটের ভেজা চট রেখে তাতে নিয়মিত পানি দেওয়া এবং 11টা থেকে বেলা 3টা পর্যন্ত খাবার বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। জলবায়ুর প্রভাব বা আবহাওয়ার পরিবর্তন, বৈরী পরিস্থিতি মোকাবেলা করেই আমাদের চাষাবাদ, পশুপালন কিংবা মাছ চাষ চালিয়ে যেতে হবে। সেই সঙ্গে বাড়াতে হবে উৎপাদনও। ফলে এইসব বিষয় নিয়ে আমাদের গবেষণা আরও বাড়াতে হবে নিঃসন্দেহে। সামাল দিতে হবে ভবিষ্যতে নানামুখীর চ্যালেঞ্জ। অবশ্যই এই উদ্যোগ নিতে হবে সরকারি, বেসরকারি, যৌথ এবং পরিকল্পিত। শেষ করছি আমাদের আজকের কৃষি উপযুক্ত অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।